হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিচিং লার্নিং প্রসেসের প্রবলেম সলভিং মেথড। তো শুরুতেই আমরা দেখে নেব প্রবলেম সলভিং মেথড বিষয়টা কি এবং তার কি কি উদ্দেশ্য, এখান থেকে আমরা কি ফিডব্যাক পাবো, তার অ্যাডভান্টেজ, তার লিমিটেশনগুলো কি, আমরা একটু সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতেই চলে যাই, প্রবলেম সলভিং মেথডটা কি না, এটা এমন একটা মেথড যে মেথডে স্টুডেন্টরা নিজেরাই কি করবে, নিজেরাই কাজ করবে এবং এই কাজের মাধ্যমে তারা কি করবে, যে সমস্যাটা প্রবলেম সলভিং মেথড, অর্থাৎ এখানটায় একটা প্রবলেম থাকবে, প্রবলেমটাকে সলভ করবে। এই যে প্রবলেমটাকে সলভ করবে এখানটা স্টুডেন্টরা নিজেরাই কি করবে, সেই প্রবলেমটাকে সলভ করবে, তারা নিজেরাই এর উপরে কাজ করবে, করে শিখবে। এই পদ্ধতিতে তারা কি করবে, যখনই এই কোনো একটা প্রবলেমকে সলভ করবে, সলভ করতে গিয়ে তারা কি করবে, সেই সমস্যাটাকে তারা অবজার্ভ করবে, অর্থাৎ যে প্রবলেমটা দেওয়া হলো সেই প্রবলেমটাকে তারা অবজার্ভ করবে, সেটাকে তারা বোঝার চেষ্টা করবে, সেটাকে বিশ্লেষণ করবে এবং সেখান থেকে কি করে তার সমাধান সূত্র বের করা যায় সেটাতে তারা সচেষ্ট হবে। এর মাধ্যমে কি হবে না, এর মাধ্যমে এই যে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ শুরুতে কোনো একটা সমস্যাকে গভীরভাবে দেখা, সেটাকে বোঝা, সেটাকে বিশ্লেষণ করা, একটা রূপরেখা তৈরি করা যে কিভাবে তারা সেটাকে সলিউশন করবে এবং আলটিমেট তার সলিউশন বের করা। এই যে স্টেপ বাই স্টেপ, এর মাধ্যমে তারা কি হবে, তাদের মধ্যে যে সায়েন্টিফিক যে স্কিল, অর্থাৎ সায়েন্টিফিক প্রসেসের যে স্কিল, সেটা তাদের মধ্যে বৃদ্ধি পাবে, তাদের মধ্যে ডেভেলপ করবে। দিস মেথড হেল্প ইন ডেভেলপিং ব্রেন স্টর্মিং অ্যাপ্রোচ টু লার্নিং কনসেপ্ট, অর্থাৎ এখানটায় কি হবে যে না, এখানটায় স্টুডেন্টরা নিজেরাই কোনো একটা সমস্যার গভীরে গিয়ে সেই সমস্যাটাকে বোঝা এবং তার সমাধানের রূপরেখা তৈরি করে সেটাকে সমাধান করা। এর ফলে কি হবে, তারা বিভিন্নভাবে সেই সমস্যাটাকে নিয়ে ভাববে যে কি করে তার সমাধান সূত্র তারা বের করতে পারে, যার জন্য এটা হচ্ছে একটা ব্রেন স্টর্মিং অ্যাপ্রোচ। দ্য স্টুডেন্টস থিঙ্কিং অন দ্য প্রবলেম অ্যান্ড দেয়ার আন্ডারস্ট্যান্ডিং of the science behind it is based on common sense, অর্থাৎ কোনো একটা সমস্যা, সেই সমস্যাটাকে নিয়ে ভাবা এবং সেই সমস্যাটাকে বোঝা, এর যে পেছনে যে সায়েন্সটা কাজ করছে, এটা মূল বিষয়টা কি যে না, ওদের যে সাধারণ জ্ঞান আছে, মূলত সেই সাধারণ জ্ঞান স্টুডেন্টরা তারা তাদের সাধারণ জ্ঞানটাকে, অর্থাৎ তাদের যে প্রিভিয়াস নলেজ আছে সেটাকে তারা অ্যাপ্লাই করবে, করেই তারা কি করবে, এই সমস্যার গভীরে যাবে এবং সেটাকে সমাধান করার চেষ্টা করবে। প্রবলেম সলভিং মেথডে আমরা আরও দেখতে পাই যে এখানটায় শুরু থেকেই কোনো টেক্সচুয়াল নলেজ দিয়ে দেওয়া হয় না, অর্থাৎ যে এইভাবে করে কোনো একটা সমস্যা তুমি এইভাবে করো তাহলে সমাধান পাবে, এই জাতীয় কোনো প্রি নলেজ তাদেরকে দিয়ে দেওয়া হয় না। তারা কি না, তারা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, গিয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করে এবং সেখান থেকে তারা নলেজ গেদার করতে পারে, সংগ্রহ করতে পারে। ইট ইজ আ প্রসেস ফ্রম প্র্যাকটিস টু থিওরি, নট ভাইস ভার্সা। এটার মানে কি না, এই পদ্ধতিটা কি না, এখানটা প্র্যাকটিস করবে, অর্থাৎ সমস্যার সমাধানের চেষ্টা করবে এবং সেখান থেকে তারা সমস্যার সমাধান করে সেখান থেকে তারা থিওরিতে যাবে, থিওরি ডেভেলপ করবে। কিন্তু সমস্যার সমাধানের জন্য পূর্বেই কোনো থিওরি দিয়ে দেওয়া হলো এবং সেটা দিয়ে সে সমস্যার সমাধান করবে, এই ঘটনাটা কিন্তু এক্ষেত্রে ঘটবে না। প্রবলেম সলভিং মেথডের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানটায় মূল উদ্দেশ্য জ্ঞান আহরণ করা নয়। এখানটায় কি মূল উদ্দেশ্য হচ্ছে, যে সমস্যাটা দেওয়া হয়েছে সেই সমস্যাটার একটা সমাধান সূত্র বের করা। এবার মজার বিষয় হচ্ছে, এই সমস্যার সমাধান সূত্র তাদের প্রিভিয়াস নলেজ এবং কমন সেন্সকে কাজে লাগিয়ে সমস্যার যখনই তারা সমাধান করছে
তখন তারা সেখান থেকে আবার নতুন নলেজ গেদার করতে পারছে, নতুন নলেজ সংগ্রহ করতে পারছে। Students live in the real world and like to deal with concrete things where they can touch, feel, manipulate things. Then the method is useful to igniting the process of সায়েন্স লার্নিং। অর্থাৎ এখানটায় যখনই কোনো সমস্যার সমাধান করতে যাচ্ছে সেখানটা তারা কি করছে, রিয়েল যে ওয়ার্ল্ড আছে সেই রিয়েল ওয়ার্ল্ডের টাচে আসছে এবং তারা সমস্যাটার নিজেরা ফিল করতে পারছে। যদি প্র্যাকটিক্যাল বেস কোনো সমস্যা হয় তাহলে সেটা তারা হাতে কলমে কাজ করছে, করে তার মাধ্যমে তারা কি করতে পারছে, জ্ঞানটাকে সংগ্রহ করতে পারছে, তার মধ্যে যে সায়েন্টিফিক যে প্রসেস আছে সেটাকে। অর্থাৎ এই প্রবলেম সলভিং মেথডটা আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে এটা অনেক বেশি এফেক্টিভ হচ্ছে সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল প্রবলেম, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি তাদের ক্ষেত্রে যে সমস্ত প্রবলেমগুলো আছে, বা বায়োলজি বা অন্যান্য যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি এফেক্টিভ। ঠিক আছে, অবজেক্টিভসগুলো কি কি দেখা যাক। উইলিংনেস টু ট্রাই প্রবলেম অ্যান্ড ইমপ্রুভ দেয়ার প্রিজার্ভেন্স হোয়েন সলভিং প্রবলেম। অর্থাৎ এই যে সমস্যা সমাধানের যে আগ্রহ, আকাঙ্ক্ষা বা ইচ্ছা শক্তি সেটা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে বৃদ্ধি পায়। অর্থাৎ প্রবলেম সলভিং মেথড এমন একটা মেথড যার মাধ্যমে তারা অর্থাৎ স্টুডেন্টরা কোনো সমস্যা সমাধান করার জন্য তারা নিজেরা মানসিকভাবে অনেক বেশি তৈরি হয়ে যায়। ইমপ্রুভিং পিপলস সেলফ কনসেপ্ট উইথ রেসপেক্ট টু দ্য অ্যাবিলিটিস টু সলভ প্রবলেমস। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, এই যে সমস্যা সমাধান করার যে ক্ষমতা আছে, এই যে আত্মবিশ্বাস, এটা কিন্তু তাদের মধ্যে অনেক বেশি ডেভেলপ করে। এখানটায় কি হয়, প্রবলেম সলভিং যে স্ট্র্যাটেজি সেই সম্পর্কে তারা অনেক বেশি অ্যাওয়্যার হয়, অবগত হয়। তারপর মেক পিপলস অ্যাওয়্যার দ্য ভ্যালু অফ অ্যাপ্রোচিং প্রবলেমস ইন আ সিস্টেমেটিক ম্যানার। অর্থাৎ কোনো একটা সমস্যার সমাধান করতে গেলে যে সিস্টেমেটিক ম্যানারে অর্থাৎ স্টেপ বাই স্টেপ আগাতে হবে, এই বিষয়টা সম্পর্কেও কিন্তু তারা ওয়াকিবহল হয়ে যায়। নেক্সট কি বলেছে, অ্যাওয়্যার দ্যাট মেনি প্রবলেম ক্যান বি সলভড ইন মোর দেন ওয়ান ওয়ে। অর্থাৎ অনেক সমস্যা আছে যে সমস্যাগুলোকে শুধুমাত্র একটা পথেই যে সমাধান করা যাবে এমন বিষয়টা নয়, কোনো একটা সমস্যাকে বিভিন্নভাবেও কিন্তু সমাধান করা যায়। অর্থাৎ কোনো একটা সমস্যাকে তুমি, কোনো একটা প্রবলেমকে তুমি যে পথে সমাধান করবে, XYZ তারা হয়তো অন্যভাবেও সেটাকে সমাধান করে ঠিক একই জায়গায় উপনীত হবে, অর্থাৎ একই রেজাল্ট তারাও পেতে পারে। পিপলস এবিলিটি টু সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন স্ট্র্যাটেজি। অর্থাৎ এক্ষেত্রে কি হয় না, কোনো একটা সমস্যার সমাধান করতে গেলে যে সঠিক রূপরেখা তৈরি করা, স্ট্র্যাটেজি নির্ণয় করা, সে সম্পর্কেও তাদের কি হয়, দক্ষতা বৃদ্ধি পায়। নেক্সট, ইমপ্রুভ পিপলস অ্যাবিলিটি টু ইমপ্লিমেন্ট সলিউশন স্ট্র্যাটেজি। অর্থাৎ শুরুতে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন স্ট্র্যাটেজি, অর্থাৎ কোন স্ট্র্যাটেজি আমি অবলম্বন করব সেটা সিলেক্ট করা, এই ক্ষমতা যেমন বৃদ্ধি পায়, সেটা ইমপ্লিমেন্ট করা। নেক্সট দেখো, অ্যাবিলিটিস টু ইমপ্লিমেন্ট সলিউশন স্ট্র্যাটেজিস অ্যাকুরেটলি। অর্থাৎ যে স্ট্র্যাটেজিটা সিলেক্ট করা হয়েছে সেই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই সঠিকভাবে প্রয়োগ করে তার সমাধান বের করার এই ক্ষমতাটা, অ্যাবিলিটিটাও কিন্তু বৃদ্ধি পায়। এখানটায় কি হয়, ইমপ্রুভ পিপলস অ্যাবিলিটি টু গেট মোর কারেক্ট অ্যান্সার টু দ্য প্রবলেম। অর্থাৎ কোনো একটা সমস্যার থেকে সঠিক উত্তর বের করার। আমরা অনেক সময় এমন হতেই পারে যে আমাদেরকে কোনো একটা ম্যাথামেটিক্সের সমস্যা দেওয়া হলো, বললো যে সলভ দিস, আমরা সলভ করলাম। এবার সলভ করে সেটা হয়তো দেখা গেল তুমি সঠিক সলিউশন বের করলে, আমি হয়তো করেছি, আমিও একটা সলিউশন বের করেছি, কিন্তু সেটা সঠিক হয়নি।
এই যে স্ট্র্যাটেজিগুলো যদি আমরা প্রবলেম সলভিং মেথডটা অ্যাপ্লাই করি এবং এর উপরে অনবরত কাজ করি, তাহলে কি হবে, সঠিক উত্তর পাওয়ার যে ক্ষমতাটা, সে ক্ষমতা বা দক্ষতাটাও কিন্তু বৃদ্ধি পাবে। অ্যাপ্রিসিয়েশন অফ দ্য এক্সিস্টেন্স অফ প্রবলেম অ্যান্ড ডিজায়ার টু সলভ ইট, অর্থাৎ সমস্যা থাকবেই, সমস্যার যে কোনো সমস্যাকে খুব সহজভাবে নিয়ে সেটাকে সমাধান করার যে ইচ্ছা শক্তি, সেটাও কিন্তু এর মাধ্যমেই বৃদ্ধি পায়। অ্যাকুমুলেশন অফ দ্য ফ্যাক্ট অ্যান্ড ডেটা হুইচ আর রিলেভেন্ট টু দ্য প্রবলেম, অর্থাৎ কোনো একটা সমস্যার সমাধান করার জন্য যে সমস্ত ঘটনা বা যে সমস্ত তথ্যকে একত্রিত করা দরকার, তারও কিন্তু ক্ষমতাটা বৃদ্ধি পায়। লজিক্যাল ইন্টারপ্রিটেশন করার, যে কোনো একটা সমস্যার সমাধান করতে গেলে তার যে লজিক্যাল ইন্টারপ্রিটেশন, সেটা করার দক্ষতাও কিন্তু এই প্রবলেম সলভিং মেথডের মাধ্যমে বৃদ্ধি পায়। অর্থাৎ এগুলো ছিল এর মেইন অবজেক্টিভস। নেক্সট, যে প্রসেস ফর প্রবলেম সলভিং, প্রবলেম সলভিংয়ের যে প্রসেস আছে, এই নিয়ে অনেকেই অনেক কিছু বলেছেন। আমরা এখানটায় যেটা উল্লেখ করেছি বা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রলয় সে কি করেছে, তার ফেমাস 4 স্টেপ প্রসেস, অর্থাৎ কোনো একটা সমস্যার সমাধান করার জন্য প্রলয় উনি কি করেছেন, উনি তার বিখ্যাত 4 স্টেপ প্রসেসের কথা বলেছেন। কি সেগুলো? স্টেপ 1-এ বলেছেন আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, অর্থাৎ যে সমস্যাটা তোমাকে দেওয়া হয়েছে সেই সমস্যাটাকে তুমি আগে বোঝার চেষ্টা করো, গভীরভাবে তার মধ্যে মনোনিবেশ করো এবং সেটাকে বোঝার চেষ্টা করো। স্টেপ 2, ডিজায়ার আ প্ল্যান, কি প্ল্যান তৈরি করো। কি প্ল্যান তৈরি করবে না, কি করে তুমি এই যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে সমাধান করবে, তার জন্য তুমি একটা রূপরেখা তৈরি করো। স্টেপ 3-তে কি বলেছে, যে রূপরেখাটা তুমি তৈরি করেছো সেই রূপরেখাটাকে তুমি ইমপ্লিমেন্ট করো, ক্যারি আউট দ্য প্ল্যান, সেটাকে তুমি ইমপ্লিমেন্ট করো, করে দেখো তুমি কি পাও। স্টেপ 4-এ লুক ব্যাক, অর্থাৎ তুমি এই যে এতক্ষণ ধরে যে প্রসেসটা করেছো সেই প্রসেসটাকে তুমি চেক করো, সেটাকে ইন্টারপ্রিট করে দেখো যে তোমার আলটিমেট সলিউশন, প্রবলেমটার আলটিমেট সলিউশন তুমি পেলে কিনা। ওকে, নেক্সট, এই যে প্রবলেম সলভিং মেথড, এর অ্যাডভান্টেজগুলো কি কি? এটা হচ্ছে নলেজ রিটেনশন, অর্থাৎ এখানটায় আমাদের যে পূর্বের যে জ্ঞান বা কমন সেন্স, সেটাকে অ্যাপ্লাই করে আমরা যখনই কোনো সমস্যার সমাধান করতে যাচ্ছি, সেখানটায় কিন্তু আমাদের নলেজ রিটেনশন হচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা অনেক বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কোনো একটা সমস্যাকে বোঝা, তার গভীরে গিয়ে সেটাকে বিশ্লেষণ করা, এই যে ক্ষমতাটা, এটা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে বৃদ্ধি পায়। এখানটায় কি দক্ষতাও বৃদ্ধি পায়, ডেভেলপ কম্পিটেন্সিস, এটাও কিন্তু এই প্রবলেম সলভিং মেথডের মাধ্যমে বৃদ্ধি পায়। কনটেক্সট স্পেসিফিক, অর্থাৎ কিছু সমস্যা আছে, কিছু সমস্যা সমাধান করার জন্য তার যে স্পেসিফিক ওয়ে আউট, সেটাও কিন্তু আমরা এর মাধ্যমে বৃদ্ধি করতে পারি। এর মাধ্যমে সায়েন্টিফিক যে অ্যাটিটিউড, কারণ তোমাকে যে কোনো সমস্যার সমাধান করতে গেলে যে স্ট্র্যাটেজি এবং যে সাইমালটেনিয়াসলি তোমাকে স্টেপ বাই স্টেপ যে ওয়ে আউটগুলো ফলো করতে হবে, এর মাধ্যমে কি হয় না, সায়েন্টিফিক অ্যাটিটিউডও বৃদ্ধি পায়। কি বলছে, ডেভেলপস কোয়ালিটিস অফ ইনিশিয়েটিভ অ্যান্ড সেলফ ডিপেন্ডেন্স ইন দ্য স্টুডেন্ট, এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে ছাত্রদের মধ্যে তাদের নিজের উপর ভরসা করার, অর্থাৎ আমি যে কোনো কিছু করতে পারি, আমি যে কোনো একটা সমস্যার সমাধান করতে পারি, এই যে সেলফ ডিপেন্ডেন্স, এটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে বৃদ্ধি পায়। এর আরেকটা ভালো দিক হচ্ছে এটা অনেকটা বায়াসলেস, রিডিউসেস বায়াস, এখানটা কোনো বায়াস থাকে না, কারণ সমস্যা দেওয়া হয়েছে যে প্রত্যেক স্টুডেন্ট তারা তাদের ক্যাপাবিলিটিস অনুযায়ী সেটাকে সলভ করার চেষ্টা করবে। বেটার সলিউশন, এর মাধ্যমে অর্থাৎ এই প্রবলেম সলভিং মেথড এটা অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি, যে কোনো সমস্যার খুব ভালো সমাধান বের করতে পারি। নেক্সট দেখা যাক এর লিমিটেশনগুলো কি কি। বলছে ডিফিকাল্ট টু টিচ অল টপিকস অফ দ্য কারিকুলাম, অর্থাৎ আমাদের কারিকুলামের মধ্যে যতগুলো টপিক আছে, যতগুলো সাবজেক্ট আছে
বা কোনো একটা সাবজেক্টের যতগুলো বিষয় তার মধ্যে সাব টপিক আছে, সমস্ত কিছুর জন্য প্রবলেম সলভিং মেথড সমানভাবে অ্যাপ্লাই করা সম্ভবপর হয়ে ওঠে না। এখানটায় কি হয়, এনকারেজ আনহেলদি কম্পিটিশন, অর্থাৎ ক্লাসের মধ্যে কোনো একটা প্রবলেম দেওয়া হলো, সমস্যা দেওয়া হলো, ধরো একটা ম্যাথামেটিক্স দেওয়া হলো, এবার ছাত্রদের মধ্যে কে আগে করে দেখাবে তাদের মধ্যে কিন্তু এই কম্পিটিশনটা শুরু হয়ে যায়। অনেকেই আগে করে দেখাতে পারে, কিন্তু যারা একটু তুলনামূলকভাবে পিছিয়ে পড়া ছাত্র তারা কিন্তু যথারীতি শুরুতে বা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে না পারার জন্য তারা হীনমন্যতায় ভোগে বা তারা আরও কিছুটা করে পিছিয়ে পড়ে, যার জন্য এখানটায় যে কম্পিটিশানটা তৈরি হয় সেই কম্পিটিশানটা কিন্তু আনহেলদি হয়ে যাচ্ছে। আনইকুয়াল পার্টিসিপেশন, কেন আনইকুয়াল? কারণ একটা ক্লাসের মধ্যে যখন কোনো একটা প্রবলেম দেওয়া হচ্ছে, প্রবলেমটা নির্দিষ্ট, কিন্তু ক্লাসে যে স্টুডেন্টরা আছে তারা বিভিন্নজন বিভিন্ন লেভেলের, অর্থাৎ কেউ হয়তো ফার্স্ট লার্নার, কেউ হয়তো একটু স্লো লার্নার, কেউ হয়তো মিডিয়াম লার্নার। তাহলে কি হচ্ছে, সকলের জন্যই একটা নির্দিষ্ট সমস্যা, একটা নির্দিষ্ট প্রবলেম দিয়ে দেওয়া হয়েছে, যেখানটায় ওই নির্দিষ্ট প্রবলেমটার জন্য যারা পার্টিসিপেন্ট তারা কিন্তু ইকুয়াল মেধার হয় না। এটা একটা কিন্তু এর লিমিটেশন। পসিবল ল্যাক অফ এফেক্টিভ ডিরেকশন, এখানটায় কোনো ইফেক্টিভ ডিরেকশন দিয়ে দেওয়া হয় না, যার জন্য এই একটা সম্ভাব্য যে এর সমাধান সূত্র তার জন্য একটা কিন্তু ঘাটতি থেকেই যায়। নেক্সট কি, যদি আমাদের সমস্যাটা দেখা যায় একটু তুলনামূলক ভারী হয়, তাহলে বা ভারী না হলে পরেও যে কোনো স্টুডেন্টদেরকে যখন কোনো একটা সমস্যা দেওয়া হবে সেটা সমাধান করার জন্য বলা হবে, সেটা কিন্তু টাইম অ্যান্ড রিসোর্স কনস্ট্যান্ট, অর্থাৎ এক্ষেত্রে সময় এবং অন্যান্য কিছুর ব্যয় কিন্তু সবসময় বেশি, অর্থাৎ মূলত সময়টা কিন্তু এখানটায় অনেকটা বেশি খরচ হয়ে যায়। অর্থাৎ একজন টিচার তিনি যত তাড়াতাড়ি একটা সমস্যার সমাধান করে দিয়ে দেবেন, যদি ছাত্রদের সামনে নতুন সমস্যা দেওয়া হয় সেটা সমাধান করতে কিন্তু তাদের যথেষ্ট সময় লেগে যাবে। তো এগুলো হচ্ছে সাধারণ লিমিটেশন ছিল। এই ছিল আমাদের আজকের আলোচনা প্রবলেম সলভিং মেথডের ওপর। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবে।